ওয়েলকাম স্টুডেন্ট। দেখো আমরা আলোচনা করছিলাম পৃষ্ঠতলীয় রসায়ন সারফেস কেমিস্ট্রি। তার প্রথম অংশটা আমরা শেষ করে এসেছি, অর্থাৎ অধিশোষণ। এরপরে দেখো আমরা শুরু করতে চলেছি অনুঘটন, ক্যাটালিসিস। তোমাদের এর আগেই তোমরা হিন্টস পেয়েছিলে যে আমরা অধিশোষণ তত্ত্ব যখন বলেছিলাম তখন অধিশোষণ তত্ত্বের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অনুঘটকের কথাটা এসেছিল এবং আমরা বলেছিলাম এরপরে আমরা অনুঘটক সম্পর্কে আলোচনা করব। তাহলে এখন আমরা শুরু করতে চলেছি অনুঘটন অর্থাৎ ক্যাটালিসিস। দেখো এই অনুঘটন বা এই অনুঘটক এই সম্পর্কে প্রথম আমাদের ধারণা দেন বিজ্ঞানী বার্জেলিয়াস। তিনি লক্ষ্য করেন যে কিছু কিছু পদার্থের উপস্থিতিতে কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি পাচ্ছে। তো তিনি সেই পদার্থগুলোকে বলেন গতি বৃদ্ধিকারী পদার্থ বা হার বৃদ্ধিকারী পদার্থ বা অনুঘটক। তো আমরা দেখো ক্যাটালিসিস করতে যাচ্ছি, তাহলে আগে ক্যাটালিস কাকে বলবো বা অনুঘটক কাকে বলবো? অনুঘটক কাকে বলবো? অনুঘটক বিক্রিয়ায় উপস্থিত থাকবে, বিক্রিয়ায় উপস্থিত থাকবে এবং অংশগ্রহণ করবে। কোথায়? বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আর কি করবে? বিক্রিয়ার হার বৃদ্ধি করবে এবং যেটা ইম্পর্টেন্ট দেখো হচ্ছে বিক্রিয়া শেষে নিজের রাসায়নিক ধর্ম বা রাসায়নিক সত্তা অপরিবর্তিত রাখবে। অপরিবর্তিত রাখবে অর্থাৎ কোনো একটা পদার্থ সে কি করবে? সে পদার্থগুলো দেখো যখন রাসায়নিক বিক্রিয়া বলছি তোমরা জেনে এসছো রাসায়নিক বিক্রিয়ায় দুটো পদার্থ অংশগ্রহণ করে বা দুই প্রকারের পদার্থ অংশগ্রহণ করে। যারা বিক্রিয়া করে তারা বিক্রিয়ক, যারা উৎপন্ন হয় বিক্রিয়ার ফলে তারা বিক্রিয়াজাত পদার্থ। অনুঘটক কিন্তু বিক্রিয়কও না, বিক্রিয়াজাত পদার্থও না, কিন্তু কি হবে? বিক্রিয়ায় উপস্থিত থাকবে, বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং যেটা ইম্পর্টেন্ট হচ্ছে বিক্রিয়ার হার বৃদ্ধি করবে এবং দেখো বিক্রিয়ার শেষে কি হবে? নিজের রাসায়নিক ধর্ম বা রাসায়নিক সত্তা অপরিবর্তিত রাখবে। এই রকম যদি কোনো পদার্থ আমরা বিক্রিয়ায় দেখতে পাই তাহলে তাকে আমরা বলবো কি হচ্ছে? অনুঘটক। তাহলে এক কথায় কি বলতে পারি? যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার হার বৃদ্ধি করে এবং বিক্রিয়ার শেষে নিজের রাসায়নিক ধর্ম অপরিবর্তিত রাখে তাকে বলবো অনুঘটক। আর এই যে কাজটা যে কাজটা করছে অনুঘটক সেটাকে আমরা কি বলছি? অনুঘটন অর্থাৎ ক্যাটালিসিস। যেমন দেখ একটা উদাহরণ সহ আলোচনা করা যাক। চিরাচরিত যে উদাহরণটা তোমরা বেশি করে এসছো, পটাশিয়াম ক্লোরাইড KClO3। একে দেখো যদি তাপ প্রয়োগ করা হয় বিয়োজিত হয়ে KCl পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন হয়। বিক্রিয়াটা কততে হয়? বলছে দেখো বিক্রিয়াটা 380 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রায় 600 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতার প্রয়োজন এবং বিক্রিয়াটা কি হয়? খুব ধীরে ঘটে। কখন? শুধুমাত্র যদি আমরা পটাশিয়াম ক্লোরাইডকে নিয়ে উত্তপ্ত করি।
তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে নিয়ে যখন উত্তপ্ত করছি আমরা, তার বিয়োজন হচ্ছে এবং সেখান থেকে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন পাচ্ছি। বলছে এই বিক্রিয়াটাই দেখো কি হচ্ছে, যদি আমরা করি কোনো অনুঘটকের উপস্থিতিতে, এখানে যদি MnO2 চূর্ণ অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড চূর্ণ বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যোগ করা হয়, তাহলে বিক্রিয়াটা তোমার ঘটবে কত, 230 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 360 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে একই পদার্থ উৎপন্ন হবে, KClO3 আর অক্সিজেন। দেখো রাসায়নিক বিক্রিয়াটার কোনো পরিবর্তন ঘটেনি, আমরা MnO2 অনুপস্থিতিতে যা পেয়েছি MnO2 উপস্থিতিতেও তা পেয়েছি। এবং এখানে আরেকটা কি হয়, বিক্রিয়াটা অপেক্ষাকৃত দ্রুত ঘটে। বা এখানে ফাস্ট। তাহলে এখানে দেখো অনুঘটন এই MnO2 এখানে অনুঘটক কি করেছে, বিক্রিয়ার হার বাড়িয়েছে, অর্থাৎ দ্রুত এখানে বিক্রিয়াজাত পদার্থ পেয়েছে। এবং শুধু তাই নয়, এখানে খেয়াল করো উষ্ণতা অনেক কম লেগেছে। তোমরা জানো কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা রাসায়নিক বিক্রিয়াটাকে কি করে, রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি সাপ্লাই করে। তাহলে এখানে যখন বেশি উষ্ণতা প্রয়োজন হচ্ছিল, তাহলে এখানে অনেক বেশি সক্রিয়করণ শক্তি প্রয়োজন, কিন্তু MnO2 উপস্থিতিতে তোমার কি আছে, অনেক কম সক্রিয়করণ শক্তির প্রয়োজন। কম সক্রিয়করণ শক্তির প্রয়োজন। তোমরা সক্রিয়করণ শক্তি সম্পর্কে ডিটেলস কেমিক্যাল কাইনেটিক্সে জেনেছো। তাহলে অনুঘটক আমাদের কি করছে, বিক্রিয়াটাকে দ্রুত করে দিচ্ছে। এবং যেটা ইম্পর্টেন্ট হচ্ছে দেখো কিভাবে দ্রুত করছে, কম সক্রিয়করণ শক্তির উপস্থিতিতেই সে রাসায়নিক বিক্রিয়াটাকে ঘটাতে সাহায্য করছে। এরকম রাশি রাশি অনুঘটকের উদাহরণ তোমরা পেয়েছো। যেমন দেখো হেবার পদ্ধতিতে আয়রন চূর্ণ, বা তোমার কি আছে ওই অ্যালকিন বা অ্যালকাইনের ক্যাটালাইটিক হাইড্রোজেনেশনে নিকেল, প্লাটিনাম, প্যালাডিয়াম ইত্যাদিকে আমরা অনুঘটক রূপে পেয়েছি বা অনুঘটক রূপে সেখানে আমরা ব্যবহার করেছি। তাহলে এই দেখো এটা হলো অনুঘটক। এবার দেখো এই অনুঘটক জানলে এর আনুষঙ্গিক আরো কয়েকটা জিনিসকে আমাদের জেনে নেওয়া দরকার। তাহলে আমরা কি কি জানবো, এরই বিপরীত অর্থাৎ তোমার কি আছে, বাধক। বাধক বা ইনহিবিটর। তাহলে দেখো বাধক যাকে আমরা বলছি ইনহিবিটর, এই জিনিসটা কি, এই জিনিসটা কি করে, তাহলে অনুঘটকের বিপরীত। তাহলে এ কি করবে, বিক্রিয়া হার হ্রাস করবে, অথবা তোমার কি হবে, বা বলতে পারি বিক্রিয়ায় বাধা দেবে। ঠিক আছে, এটাকে দেখবে কোনো কোনো ক্ষেত্রে ঋণাত্মক অনুঘটক হিসেবে বলা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা ঋণাত্মক অনুঘটক নয়। কারণ অনুঘটক যে ক্রিয়া কৌশলে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে, বাধক সেই ক্রিয়া কৌশলে হ্রাস করে না। একে আমরা মন্দকও বলতে পারি। যেমন দেখো হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, এ কি হয়, বিয়োজিত হয়ে যায়, বিয়োজিত হয়ে তোমার কি হয়, খুব অস্থায়ী হাইড্রোজেন পারঅক্সাইড বিয়োজিত হয়ে জল অক্সিজেন উৎপন্ন করে। এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো যদি আমরা সামান্য পরিমাণে ফসফরিক অ্যাসিড দিয়ে দিই H3PO4, তাহলে এ কি করবে, বিক্রিয়ার বেগ
বা বলতে পারি H2O2 এর বিয়োজন হ্রাস করবে। তাহলে H2O2 এর বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে এ কি করছে, বাধা সৃষ্টি করছে বা বিয়োজনকে হ্রাস করছে, মন্দীভূত করছে। তাহলে এ হলো তোমার কি আছে, বাধক। এরপরে আসছি দেখো আরেকটা জিনিস, উদ্দীপক। প্রোমোটার, যাকে আমরা ইংরেজিতে বলছি প্রোমোটার, এর কাজ কি? আগে দেখো আমরা কাজটা বুঝে নিই, তারপরে বলছি এর সংজ্ঞাটা কি। ধরো হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন। কি করা হয় জানো, 1 আয়তন নাইট্রোজেন 3 আয়তন হাইড্রোজেন বিক্রিয়া করে কি হয়, 2 আয়তন অ্যামোনিয়া। এতে তোমরা খেয়াল আছে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা প্রয়োজন, এবং এখানে তোমার কি হয়, এফি চূর্ণ দেয়া হয়, যে কি হিসাবে কাজ করে, অনুঘটক। হয়েছে? তাহলে হেবার পদ্ধতিতে আমরা যখন নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করছি, এখানে আয়রন চূর্ণকে অনুঘটক রূপে ব্যবহার করছি। বলছি দেখো, যদি আমরা স্বাভাবিক অনুঘটকের নিয়মে বলি, তাহলে আয়রন চূর্ণ ব্যবহার না করলে বিক্রিয়াটা তোমার কি হতো, খুব ধীরে হতো। তাহলে আয়রন চূর্ণ ব্যবহার করে বিক্রিয়াটা কি হবে, অপেক্ষাকৃত দ্রুত হবে। বলছে এর মধ্যে যদি তোমার কি হচ্ছে, আরো কয়েকটা পদার্থ আমরা যুক্ত করে দিই। কি কি পদার্থ? যেমন দেখো K2O পটাশিয়াম অক্সাইড বা Al2O3 অ্যালুমিনা যুক্ত করে দিই। এই দুটো পদার্থ কি করে, এই দুটো পদার্থ যদি আমরা বাড়তি যুক্ত করে দিই, তাহলে এখানেও তোমার কি হবে, বিক্রিয়ার বেগ বৃদ্ধি পাবে। তাহলে তোমাদের এটা মনে হতে পারে, তাহলে এরা এখানে কি রূপে কাজ করেছে, এরা অনুঘটক রূপে কাজ করেছে। এবার দেখো অনুঘটক রূপে যদি কাজ করে, আমি যদি আয়রন চূর্ণকে সরিয়ে দিই, তাহলে আর বিক্রিয়ার বেগ বৃদ্ধি পায় না। অর্থাৎ এরা তোমার কি করছে, প্রকৃতপক্ষে কি করছে, এই আয়রন চূর্ণের বা অনুঘটকের কার্যক্ষমতা বৃদ্ধি করছে। তাহলে এর কার্যক্ষমতা বৃদ্ধি করে। তাহলে প্রোমোটার কাকে বলবো, যে অনুঘটকের অনুঘটন ক্ষমতা বৃদ্ধি করে। হয়েছে? অনুঘটকের অনুঘটন ক্ষমতা বৃদ্ধি করে, নিজে কিন্তু অনুঘটক রূপে ক্রিয়া করবে না। নিজে যদি বিক্রিয়ায় উপস্থিত থাকে, তাহলে বিক্রিয়ার বেগ বৃদ্ধি করতে পারবে না। কিন্তু কোনো অনুঘটকের উপস্থিতিতে যদি একে যোগ করা হয়, তবে এটা সেটা বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য। তখন কি করবে, বিক্রিয়ার বেগ বাড়বে, অর্থাৎ অনুঘটকের কার্যক্ষমতাটাকে তোমার কি হবে, বৃদ্ধি করবে। তাহলে তাদেরকে আমরা বলছি উদ্দীপক বা প্রোমোটার। এরপরে একটা আসছি দেখো, অনুঘটক বিষ। পয়জন বা ক্যাটালাইটিক পয়জন। তাহলে এটা ঠিক তোমার কি আছে, উদ্দীপকের উল্টো। অর্থাৎ উদ্দীপক কি করেছিল, অনুঘটকের কার্যক্ষমতা বৃদ্ধি করেছে, কিন্তু এরা কি করবে, এরা বিক্রিয়ার নয়, এরা অনুঘটকের কার্যক্ষমতা
হ্রাস করে। অর্থাৎ অনুঘটক যে কাজটা করে তার ক্ষমতাটাকে হ্রাস করে। তাহলে প্রকৃতপক্ষে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে উপস্থিত থাকলে কি হবে? অনুঘটকের উপস্থিতিতে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার বেগকে হ্রাস করবে। যেমন ধরো কর্ষক পদ্ধতিতে H2SO4 উৎপাদন। তোমরা জানো কর্ষক পদ্ধতিতে H2SO4 উৎপাদনে হার নির্ধারক বিক্রিয়া কি? সালফার ডাইঅক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি হয়? সালফার ডাইঅক্সাইড। এতে প্লাটিনাম চূর্ণ অনুঘটক রূপে ব্যবহার করা হয়। তো এই প্লাটিনাম চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে যখন আমরা বিক্রিয়াটি করব, এইখানে বিক্রিয়া মাধ্যমে যদি কোনো আর্সেনাস অক্সাইড থাকে, AS2O3 উপস্থিত থাকে, তাহলে ভালো করে দেখো এইখানে এই পর্যন্ত কি আছে? বিক্রিয়াটা অনুঘটিত বিক্রিয়া, অর্থাৎ প্লাটিনাম অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটছে। এবার এখানে তোমার কি হচ্ছে? যদি কোনো আর্সেনাস অক্সাইড উপস্থিত থাকে তাহলে এইটা উপস্থিত থাকলেই বিক্রিয়ার বেগ হ্রাস পায়। অর্থাৎ এ কি করে? অনুঘটক যে প্লাটিনাম চূর্ণ আছে তার ক্ষমতা হ্রাস করে, অনুঘটকের ক্ষমতাকে হ্রাস করে দেয়। ঠিক একইভাবে দেখো আমরা যে আগে হেবার পদ্ধতিটা করলাম, নাইট্রোজেন 3 অণু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 অণু অ্যামোনিয়া। এখানে অনুঘটক কি ছিল? এফি। এখানে যদি H2S থাকে তাহলে H2S কি করবে? এই এফির ক্ষমতা হ্রাস করবে। ঠিক আছে? তাহলে যে পদার্থগুলো কোনো অনুঘটিত বিক্রিয়ায় উপস্থিত থেকে অনুঘটকের ক্ষমতাকে হ্রাস করে তাকে আমরা বলবো অনুঘটক বিষ। এবার আসছি দেখো অনুঘটকের বৈশিষ্ট্য, অর্থাৎ অনুঘটকের কি কি বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বর দেখো, অনুঘটক কোনো বিক্রিয়াকে শুরু করতে পারে না। অর্থাৎ কোনো বিক্রিয়াকে আমরা বলেছিলাম সক্রিয়করণ শক্তি কমিয়ে দেয়, কিন্তু সক্রিয়করণ শক্তি সাপ্লাই করে কোনো বিক্রিয়াকে শুরু করতে পারে না। কিন্তু এ কি করে? বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কি, বিক্রিয়া শেষে নিজের রাসায়নিক সত্তা বা রাসায়নিক ধর্ম অপরিবর্তিত রাখে। তাহলে অনুঘটক কি করছে? কোনো বিক্রিয়াকে শুরু করতে পারছে না বা কোনো বিক্রিয়াকে শেষ করতে পারছে না। কি করে? বিক্রিয়ায় উপস্থিত থাকে এবং উপস্থিত থেকে কি করে? বা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অংশগ্রহণ করে কি করে? বিক্রিয়ার হার বৃদ্ধি করে, হার বৃদ্ধি করে এবং বিক্রিয়া শেষে নিজের রাসায়নিক ধর্ম অপরিবর্তিত রাখে। এখানে দেখো কোনো বিক্রিয়ায় অনুঘটক খুব কম পরিমাণ প্রয়োজন। অর্থাৎ সামান্য পরিমাণ অনুঘটক উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়াকে সংগঠিত করতে পারে।
তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু বিক্রিয়া আছে যেখানে বিক্রিয়ার হারটা অনুঘটকের উপর নির্ভর করে, সেক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি অনুঘটকের প্রয়োজন। থার্ড যে পয়েন্টটা আছে দেখো, এ কি করে, কোন একটা রাসায়নিক বিক্রিয়া, ধরো এরকম যে রাসায়নিক বিক্রিয়া পড়েছো এ বি, সেখান থেকে উভমুখী বিক্রিয়া সি ডি। আমি এই উদাহরণটা নিলাম কেন, কারণ এটা তোমরা রাসায়নিক বিক্রিয়া এরকম দেখে এসছো। অনুঘটক কি করে, এখানে দুটো বিক্রিয়া আছে, সম্মুখ বিক্রিয়া এবং পশ্চাৎ বিক্রিয়া। অনুঘটক কি করে, সম্মুখ বিক্রিয়ার হার বৃদ্ধি করে, পশ্চাৎ বিক্রিয়ারও হার বৃদ্ধি করে। তার ফলে কি হয়, বিক্রিয়াটি দ্রুত সাম্যাবস্থায় পৌঁছায়। অর্থাৎ সম্মুখ এবং বিপরীত, সম্মুখ এবং বিপরীত উভয় বিক্রিয়ার হার বৃদ্ধি করে, হার বৃদ্ধি করার ফলে বিক্রিয়াটি দ্রুত সাম্যাবস্থায় পৌঁছায়। পরের যে পয়েন্টটা আসছি দেখো, বেশ ভালো করে এটা মন দিয়ে শুনবে। এইটা অনুঘটকের একটা বিশেষ বৈশিষ্ট্য, কি দেখো, নির্দিষ্টতা। স্পেসিফিসিটি অ্যান্ড সিলেক্টিভিটি। আমরা নির্দিষ্টতা বাংলায় বললো, এর মধ্যে দুটো ধর্ম খুব আছে, স্পেসিফিসিটি এবং সিলেক্টিভিটি। স্পেসিফিসিটিটা কি বলছে, অর্থাৎ বলছে কোনো একটি অনুঘটক যে কোনো একটি অনুঘটক নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়া করে। হয়েছে, অর্থাৎ কোনো একটা অনুঘটক কি হবে, একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রেই তার অনুঘটন ক্ষমতা বা বিক্রিয়ার হার বৃদ্ধি ক্ষমতা প্রয়োগ করবে, অন্য বিক্রিয়ার ক্ষেত্রে কি করবে, সে অনুঘটন ক্ষমতা বা হার বৃদ্ধি করার ক্ষমতা প্রয়োগ করবে না। তোমরা জানো এমনি অনুঘটকের উদাহরণ দিতে গেলে কি করতে হয়, ওই জন্যে কোন বিক্রিয়ার ক্ষেত্রে ওইটা অনুঘটক রূপে ক্রিয়া করছে সেটা আমাদের উল্লেখ করতে হয়। যেমন দেখ, আমি যদি প্রথম উদাহরণটা বলি, পটাশিয়াম ক্লোরেটের বিয়োজন, তোমাদের যদি বলে যে একটা অনুঘটকের উদাহরণ দাও, তোমরা জেনে এসছো যদিও এগুলো, যে আমরা যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বলি তাহলে কিন্তু নয়, কারণ কি, কোন বিক্রিয়ার ক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক সেটা আমাদের জানাতে হবে। অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইডের বিয়োজনের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক রূপে ক্রিয়া করে। কেন এটা তাহলে জানাতে হচ্ছে আমাদের এই কারণেই, কারণ এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সর্ববৃহৎ বা সার্বজনীন অনুঘটক নয়, অন্য বিক্রিয়ার ক্ষেত্রে অনুঘটন ক্ষমতা নাই, কোথাও কোথাও এই বিক্রিয়ক পদার্থ রূপে কাজ করে। সেই জন্য অনুঘটকের অনুঘটন ক্ষমতা নির্দিষ্ট বা স্পেসিফিক আছে। সিলেক্টিভিটি বলছে দেখো, একটি অনুঘটক কি করে, একটি বিক্রিয়াজাত পদার্থকে বা একটি বিক্রিয়াকে একটা নির্দিষ্ট ক্রিয়া কৌশলে অগ্রসর করে, যার ফলে একটি পদার্থ থেকে আমরা ভিন্ন অনুঘটক ব্যবহার করে ভিন্ন বিক্রিয়াজাত পদার্থ পেতে পারি। তাহলে এখানে অনুঘটকের কাজ কি, বলছে অনুঘটক যে কোনো একটি অনুঘটক একটি বিক্রিয়াকে
নির্দিষ্ট ক্রিয়া কৌশলে অগ্রসর করে বা নির্দিষ্ট ক্রিয়া কৌশলে ঘটায়। ফলে আমরা কি হয়, একই বিক্রিয়ক পদার্থের থেকে বিভিন্ন অনুঘটকের শর্তে বিভিন্ন পদার্থ পেতে পারি। যেমন ধরো ইথাইল অ্যালকোহল, প্রথম বিক্রিয়াটা দেখো তোমরা করেছো, এ যদি অ্যালুমিনা অক্সাইড আর 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দিই, তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি হবে, এখান থেকে এক অণু জল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তোমার কি হবে, ইথিলিন উৎপন্ন হবে। আবার দেখো এইটাকে যদি কপার চূর্ণের উপস্থিতিতে 350 ডিগ্রি তাপমাত্রা দেই, তাহলে এখান থেকে এখনো হাইড্রোজেন বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। অ্যাসিটালডিহাইড অ্যাসিটালডিহাইড তাহলে এখানে দেখো কি করেছে, একটা নির্দিষ্ট ক্রিয়া কৌশলে অ্যালুমিনিয়াম অক্সাইড এই বিকারকটাকে একটা নির্দিষ্ট ক্রিয়া কৌশলে অগ্রসর করেছে, যার ফলে ইথিলিন উৎপন্ন হয়েছে এবং জল বেরিয়ে গেছে। অর্থাৎ এইটা কি বিক্রিয়া, ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন হয়েছে। আর এখানে দেখো কপার চূর্ণ যে ক্রিয়া কৌশলে অগ্রসর করেছে, সেই ক্রিয়া কৌশলে কি হয়েছে, এখান থেকে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হয়েছে এবং হাইড্রোজেন বেরিয়ে গেছে। তাহলে এখানে তোমার কি আছে, ডিহাইড্রোজিনেশন। তাহলে এদিকে যখন দেখলাম আমরা কোনো একটা অনুঘটক কি করে, একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রেই অনুঘটক রূপে ক্রিয়া করে, অন্য বিক্রিয়ায় ক্রিয়া করে না। আবার এখানে আমরা দেখলাম কি, কোনো একটা অনুঘটক একটা বিক্রিয়ক পদার্থকে কি করে, একটা নির্দিষ্ট ক্রিয়া কৌশলে অগ্রসর করে বিক্রিয়াজাত পদার্থে। সেই জন্য ভিন্ন অনুঘটকের উপস্থিতিতে আমরা ভিন্ন বিক্রিয়াজাত পদার্থ পেতে পারি একই বিক্রিয়ক পদার্থ থেকে। তাহলে অনুঘটকের এই ক্ষমতাটা হচ্ছে স্পেসিফিসিটি, আর ওদিকে আমরা পেলাম সিলেক্টিভিটি। এরপরে আসছি আমরা, দেখো অনুঘটকের প্রকারভেদ। অনুঘটক কয় প্রকারের এবং কিসের উপরে ভিত্তি করে করছি, খুব সাধারণ। দেখো বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ, বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থ ও অনুঘটকের ভৌত অবস্থার উপর, অর্থাৎ কোন ভৌত অবস্থায় আছে তার উপরে নির্ভর করে আমরা অনুঘটককে কি করছি, দুই প্রকারে। একটা তোমার কি হচ্ছে সমসত্ব অনুঘটক, আর অপরটা তোমার কি হচ্ছে অসমসত্ব, বা এখানে অনুঘটকের না বলে আমরা এইটাকে বলতে পারি, দেখো অনুঘটনের প্রকারভেদ। অনুঘটনের প্রকারভেদ বলছে, দেখো একটা তোমার কি হচ্ছে সমসত্ব অনুঘটন, অর্থাৎ হোমোজেনিয়াস ক্যাটালাইসিস। 2 নম্বরে আসছি অসমসত্ব, যাকে আমরা দেখো সমসত্ব অনুঘটক, যাকে ইংরেজিতে আমরা কি বলছি, হোমোজেনিয়াস ক্যাটালাইসিস। আর কি বলছি, অসমসত্ব অনুঘটক, যাকে বলছি আমরা ইংরেজিতে
হেটেরোজেনিয়াস ক্যাটালিসিস। তাহলে আমরা প্রথমে আসি সমসত্ব অনুঘটন। সমসত্ব অনুঘটন কাকে বলবো? সমসত্ব অনুঘটন বলছে দেখো যেখানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ এবং অনুঘটক একই ভৌত অবস্থায় থাকে। তাহলে কি বলছি? যেখানে বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থ ও অনুঘটক একই ভৌত অবস্থায় থাকে। উদাহরণ নেওয়া যাক। আমরা দেখবে যে উদাহরণগুলো নিয়েছি তার মধ্যে থেকে কিছু কিছু এসে যাবে। যেমন দেখো, আমরা যদি প্রথমে আসি চেম্বার পদ্ধতিতে H2SO4 উৎপন্ন। এই চেম্বার পদ্ধতিতে H2SO4 উৎপন্ন এক্ষেত্রে কি করা হয়? সালফার ডাইঅক্সাইডকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করা হয়। এখানে এদের অবস্থাগুলো লিখে দিলাম, দুটোই গ্যাসীয়। তোমার কি হচ্ছে? সালফার ডাইঅক্সাইড, সেটাও গ্যাসীয়। এক্ষেত্রে অনুঘটক রূপে ব্যবহার করা হয় NO, সেটাও গ্যাসীয় পদার্থ। অর্থাৎ চেম্বার পদ্ধতিতে যখন আমরা সালফারিক অ্যাসিড উৎপন্ন করি, তখন সালফার ডাইঅক্সাইডকে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করা হয়। এবং এখানে অনুঘটক রূপে কি করা হচ্ছে? গ্যাসীয় নাইট্রিক অক্সাইড। তাহলে এখানে দেখো বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ এবং অনুঘটক সবাই গ্যাসীয় অবস্থায় আছে। এছাড়া দেখো এস্টারের আদ্য বিশ্লেষণ। এস্টারের আদ্য বিশ্লেষণ ইথাইল অ্যাসিটেট বা মিথাইল অ্যাসিটেট যে কোনো আমরা নিতে পারি। একে যখন আদ্য বিশ্লেষণ করা হয় তখন অনুঘটক রূপে কি করা হয়? ডাইলিউট সালফুরিক অ্যাসিড অথবা ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড। বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হচ্ছে? অ্যাসিটিক অ্যাসিড এবং ইথানল। তাহলে দেখো ইথাইল অ্যাসিটেট এটা কি? লিকুইড। এখানে জল ব্যবহার হচ্ছে, এটাও লিকুইড, তরল। এখানে দেখো যে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়েছে, এটাও লিকুইড, এবং ইথানল এগুলো লিকুইড। তাহলে এখানে দেখো বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ উভয়ই তরল আকারে আছে, এবং যে সালফুরিক অ্যাসিড নিয়েছি দ্রবণ, এটাও দ্রবণের মধ্যে তরল আকারে, অর্থাৎ সবগুলোই তোমার কি আছে? দ্রবণের মধ্যে আছে, অর্থাৎ একই ভৌত দশায় উপস্থিত আছে। তাহলে এইগুলোকে আমরা কি বলছি? এদের ক্ষেত্রে সমসত্ব অনুঘটন। এবার আসছি দেখো, যদি আমরা অসমসত্ব অনুঘটনের উদাহরণে আসি, হেটেরোজেনিয়াস ক্যাটালাইসিস। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে কি হবে? এখানে বিক্রিয়ক, বিক্রিয়াজাত পদার্থ ও
অনুঘটক ভিন্ন ভৌত দশায় থাকে। সাধারণত কি হয়, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যে ভৌত দশা তার সঙ্গে অনুঘটকের ভৌত দশা ভিন্ন হয়। যেমন দেখবে আমরা একটা উদাহরণে দেখেছিলাম, স্পর্শক পদ্ধতিতে H2SO4 এর উৎপাদন। আগেরটাতেই দেখলে আমরা চেম্বার পদ্ধতিতে করেছিলাম। স্পর্শক পদ্ধতিতে একই নীতি, অর্থাৎ কি হয়, সালফার ডাইঅক্সাইডকে, এটা গ্যাসীয়, বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করা হয়, গ্যাসীয়, বিক্রিয়া করে তোমার কি হচ্ছে, সালফার ডাইঅক্সাইড হয়, গ্যাসীয় উপাদান। এক্ষেত্রে প্লাটিনাম চূর্ণ সলিড অনুঘটক ব্যবহার করা হয়। তাহলে যখন স্পর্শক পদ্ধতিতে আমরা সালফোরিক অ্যাসিড উৎপন্ন করছি, তাহলে তখন কি করছে, গ্যাসীয় সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে গ্যাসীয় সালফার ডাইঅক্সাইড হচ্ছে, কিন্তু এখানে অনুঘটকটা কি হচ্ছে, কঠিন। ফলে বিক্রিয়ক পদার্থের সঙ্গে অনুঘটকের ভিন্ন ভৌত দশা। বা দেখো, যেটা আর একবার দেখেছি, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপন্ন। বিক্রিয়া তোমরা দেখেছ, 1 আয়তন নাইট্রোজেনের সঙ্গে 3 আয়তন হাইড্রোজেন, নাইট্রোজেন গ্যাসীয়, হাইড্রোজেন গ্যাসীয়, বিক্রিয়া করে কি হচ্ছে, 2 আয়তন অ্যামোনিয়া গ্যাসীয়। এখানে অনুঘটক রূপে কি ব্যবহার করা হচ্ছে, এপি চূর্ণ, যেটা তোমার কি হচ্ছে, কঠিন। তাহলে এখানে আমরা কি দেখলাম, অনুঘটক কি হচ্ছে, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের তুলনায় ভিন্ন ভৌত দশায় উপস্থিত আছে। তাহলে ভালো করে মনে করো আমরা কি বললাম, যদি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ একই ভৌত দশায় থাকে, কার সঙ্গে, অনুঘটকের সঙ্গে, তাহলে তাকে আমরা বলবো সমসত্ব অনুঘটক। আর যদি বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ আর অনুঘটক ভিন্ন ভৌত দশায় থাকে, তাহলে তার ক্ষেত্রে আমরা বলবো তোমার কি আছে, অসমসত্ব অনুঘটক, বা সেটাকে বলবো অসমসত্ব অনুঘটন ক্রিয়া। তাহলে আজকে আমরা দেখো এই অনুঘটকের প্রাথমিক পর্যায়গুলো বা শ্রেণীবিভাগগুলো শিখলাম। এর পরের দিন আমরা অনুঘটকের ক্ষেত্রে অনুঘটক কিভাবে কাজ করে, অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কেন বিক্রিয়ার বেগ বা বৃদ্ধি পাচ্ছে, বা সেই অনুঘটকটাকে আমরা কেন ব্যবহার করছি, এবং অনুঘটক সত্যি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে কিনা, সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে।